যেগুলো তোমার আধা ঘন্টার অ্যাসাইনমেন্ট সেগুলো ঠিক আছে, সেগুলো লেট হলে নাই। হ্যাঁ, প্রফেসর ধরেই নেবে তুমি যদি সবকিছু এনশিওর করতে না পারো বিফোর 12 আওয়ার ইউ সাবমিটেড। ক্লিয়ার? আমি এটা অ্যাকসেপ্ট করছি, বাট এই ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়াই হয় ওভাবে যে লং টাইমের অ্যাসাইনমেন্ট ইউজুয়ালি তোমাকে অ্যাটলিস্ট 10-12 আওয়ার্স আগে সাবমিট করে দেওয়া উচিত। সো কারেন্ট নাই বা এই জাতীয় কিছু বাইরে কিন্তু অ্যাকসেপ্ট করবে না কখনো। স্যার ফাইন, বল। স্যার আমি রোল 19, আমি একটু পরে জয়েন করছি। তোমাদের এই কোর্সটাতে এখন পর্যন্ত কি অবস্থা বলো তো? আমি তো এক্সপেরিয়েন্স কি এখন পর্যন্ত তোমাদের? বেশ কঠিন স্যার। আমি কিন্তু সিলেবাস খুব বেশি যাই নাই, তোমরা যদি দেখে থাকো আমি কিন্তু অনেক ক্লাসে নিয়ে নিই, যদিও অনলাইন হিসেবে ক্লাসের কন্টেন্ট খারাপ না, মোটামুটি পড়ানো হচ্ছে, বাট স্টিল আমি অনেক কন্টেন্ট হয়তো নেক্সট গিয়ে আরো অ্যাড করবো, বিকজ জিনিসগুলো বুঝতে সময় লাগে, রিয়েলাইজ করতে সময় লাগে অনেক। যে কারণে আমি সিলেবাসটাকে চেষ্টা করছি খুব ডিটেলে না নিতে, যতটুকু সম্ভব আর কি। তোমাকে কি ম্যাথ গুলো দিচ্ছি? হ্যাঁ, শুনে বলো। স্যার আমাদের এই সবকটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর সবকটা অ্যাসাইনমেন্ট একসাথে করে যদি আবার আমাদের জন্য আবার ওপেন করে দেওয়া হয়, তাহলে স্যার আমাদের সিলেবাসের অনেকটা কভার হয়ে যাবে বলে মনে হয়। হ্যাঁ, না না, ওই যে তুমি বলছো ম্যাথ এবং ইয়েগুলো, তাই না, যে টপিকগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ ওগুলো আমি দিয়ে দিব তোমাদেরকে, কারণ যারা তোমার ইন্টারেস্টেড তারা পুরো এক্সাম নিবো না, বিকজ ওটা ডিফিকাল্ট হয়ে যাবে অন্যদের জন্য, অনেকের জন্য, যদি অনেকে করে, বাট আমি দিয়ে দিব। যারা তোমরা ইন্টারেস্টেড তারা যেন ওগুলো দেখে অনেক সহজে বুঝতে পারো, কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, দিয়ে দিব সবগুলো। আচ্ছা, আসলে তুমি শেয়ার করে দিবে। তাহলে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর শুরু করেছিলাম আর শেষ করেছিলাম মোরাললেস। আমরা আজকে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দেখবো আজকে এবং নেক্সট ক্লাসে। এই সপ্তাহে হয়তো 3টার মধ্যে 2টা ক্লাস নিবো, আজকে এবং নেক্সট ক্লাস। সেখানে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর শেষ করবো, এরপরে আমাদের অন্য টপিক গুলোতে চলে যাবো আমরা। সো দেখতে পাচ্ছ তোমরা আজকে যেটা দেখাবো, নেক্সট ক্লাসে ওটা আবার একটু ডিটেইল দেখাবো, সো আমরা যদি দেখতে পাই যে স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন? জি স্যার। আচ্ছা, ওকে ফাইন। ইয়েস স্যার। সো আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের কনসেপ্টটা শুরু করব যখন, তখন আমাদের একটা কনসেপ্ট আসবে নতুন, সেটা হচ্ছে ডোনার এবং অ্যাকসেপ্টর। তোমরা কি কনসেপ্টটা পড়েছো একটু? জি স্যার, আমার 9-10 থেকে এগুলো সম্পর্কে কিছুটা জানা। রাইট, 9-10 থেকে তোমাদের কিছু কিছু ছিল। সো আজকে ক্লাসটা ডিফিকাল্ট কিছু না। অ্যাডভাইস, আমরা যারা তোমরা ইলেকট্রনিক ইয়ে নিয়ে কাজ করো, বিশেষ করে আমার সাথে যারা কাজ করো বা আরো কাজের সাথে যারা কাজ করো, তারা জানো যে আমরা মেইনলি এক্সপেন্সিভ সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করি, এবং আমরা যখন সিমুলেশন করি আমরা বোঝার চেষ্টা করি, যদি আমরা এখানে বলবো দেখবা অ্যাকসেপ্টর এবং ডোনার লেভেলের কথা, এট সেম টাইম আমরা বলে দিব যে এটা কিন্তু ফিজিক্যালি না, ফিজিক্যালি এক্সিস্ট করে না, এভাবে আমরা লাইনটা লিখে দিই। আমরা অ্যাকসেপ্টর ডোনার লেভেল দেখাবো, আবার লিখেও দিব যে এক্সট্রিনসিক্যালি অ্যাকসেপ্টর এবং ডোনার লেভেলের যে প্রেজেন্টেশনটা, এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আসলে ফরবিডেন এরিয়াতে ইলেকট্রন বা হোল থাকে না, যদিও দেখানো হবে ছবিতে। আমরা যখন সিমুলেশন করি আমরা বের করার চেষ্টা করি যে আসলে ইলেকট্রন হোলটা এভাবে থাকে না, অরবিটাল গুলো কিভাবে প্রেস করা হয়, এনার্জি কিভাবে কমে বাড়ে, বেসিক্যালি ইফেক্টিভ এনার্জিটা কমে বাড়ে। সে কারণে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আমাদের ইয়ে শো করে, কি বলে, ইন্ট্রিনসিকের আগেই লোয়ার টেম্পারেচারে কন্ডাক্টিভিটি শো করে। আমরা জানি যে সেমিকন্ডাক্টর জিরো টেম্পারেচারে তার কন্ডাক্টিভিটি দেয় না, একটু টেম্পারেচার রাইজ করলে কন্ডাক্টিভিটি দেয়, রাইট? ঠিক আছে, কিন্তু তার চেয়েও কম টেম্পারেচার রাইজে এক্সট্রিনসিক conductivity দিতে পারে। How it happens? It is because of the acceptor and donor. আমরা অলরেডি মেনশন করেছি যে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেখতে পাই যে সিলিকনের মতো সেমিকন্ডাক্টরে পার কিউবিক সেন্টিমিটারে 10⁹ টাইমস অ্যাটম, 9 সংখ্যক ফ্রি ইলেকট্রন থাকে, যেখানে অ্যাটমের সংখ্যা হয় প্রায় 10⁹ into 10⁻30. That means only every one atom per 10⁻13 atom share only one electron. যে বোঝা যাচ্ছে 10⁹ into 10⁻13 times atoms থেকে 10⁹ ইলেকট্রন আসে, প্রতি 10⁻13 থেকে only one atom একটা ইলেকট্রন দেয়। So the number of free electrons is too less compared to the single valence metal, যেখানে 10⁻13 atom থেকে
10^13 সংখ্যক ইলেকট্রন আসা উচিত ছিল, রাইট? সো এত অল্প সংখ্যক ইলেকট্রন থাকে ফ্রি, যেটা আমরা থার্মাল ভাইব্রেশন এনার্জি পেলে ইলেকট্রন ভ্যালেন্স থেকে কন্ডাকশনে জাম্প করে। এটা হচ্ছে একটা কনসেপ্ট। আরেকটা হলো কি, জাম্প কেন করতে পারে? বিকজ ভ্যালেন্স এবং কন্ডাকশনের গ্যাপটা অত বেশি না। কেন বেশি না বলতো? কি কারণে সেমিকন্ডাক্টরের গ্যাপটা কম? তাদের ব্যান্ড গ্যাপ কম। হ্যাঁ, রাইট, ব্যান্ড গ্যাপটা কম। কেন কম বলতো? কি কারণে? ব্যান্ড গ্যাপ কোন স্ট্রাকচারের কারণে ব্যান্ড গ্যাপ কম হয় মনে আছে? এসপিডিএফ এসব অরবিটালের মানে সাব অরবিটালের গ্যাপের কারণে। এসপিডিএফ গুলো একসাথে হয়ে হাইব্রিড গ্যাপে আলাদা হয়ে যায়, এই কারণে তাদের মধ্যে গ্যাপটা কম থাকে, রাইট? আচ্ছা, অন্যখানে যেমন 2s এর সাথে 2p গ্যাপ, কিন্তু এখানে তা না। এখানে 2s এরই 1 নিচে s2 পরে, p1 নিচে p2 পরে, সামথিং লাইক দ্যাট। সেই কারণে গ্যাপটা কম এবং এনার্জি দিলে ইলেকট্রনটা জাম্প করে। এক্সটেনসিভ সেমিকন্ডাক্টরে কিন্তু ফ্রি ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি হতে পারে। আচ্ছা, সো বেশি হওয়ার কারণে নট অনলি বেশি, দুটো বিষয় এখানে ডিপেন্ড করে। হাউ মাচ ইলেকট্রন ইজ দেয়ার, আর একটা হচ্ছে হাউ মাচ এনার্জি ইজ নিডেড ফর দ্য ইলেকট্রন টু জাম্প ফ্রম দ্য ব্যালেন্স টু দ্য কন্ডাকশন ব্যান্ড। সো ইন টার্ম অফ বোথ এক্সটেনসিভ সেমিকন্ডাক্টর আমরা বলতে পারি যে এগিয়ে থাকে। একটা হচ্ছে ইলেকট্রনও বেশি, আবার তার এনার্জিও কম লাগে। সো these electrons are created by doping. Doping means intentionally adding small amount of impurities to the semiconductor that will not cause basically the scattering. আমরা আগেই বলেছি সেমিকন্ডাক্টর হতে হবে কিন্তু পিওর, but these are not that impurities. These are intentional, that is directly added in the substitutional placement, so that they can directly add electron or hole to the overall structure. In most cases আমরা গ্রুপ 3 এবং 5 এর কথা বলি, বিকজ আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলো হচ্ছে গ্রুপ 4, ফর এক্সাম্পল সিলিকন, জার্মেনিয়াম। আমরা কম্পাউন্ড, আমরা যখন জিঙ্ক অক্সাইড টেকনিকের কথা বলি, এগুলো হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, ঠিক আছে? এখন তোমাদের যেগুলো কথা বলা হচ্ছে এগুলো হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, আমরা পরে ওগুলোর কথাও বলবো, কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের কথা। যেহেতু তোমরা বেসিক্যালি আসলে যখন কাজ করো তখন অক্সাইড নিয়ে কাজ করো, পিওর নিয়ে না। পিওর গুলো হলো silicon germanium based. In most cases, group 3 and 5 elements are added. They replace regular lattice atoms in substitutional manner. So consider a case where small amount of phosphorus is added. Silicon is to group 4, so the valence electron is 4, right? In case of phosphorus, it is 5. So phosphorus has 5 valence electron. আমরা যদি স্ট্রাকচারটার কথা মনে রাখি, তাহলে আমরা দেখেছিলাম যে ব্যালেন্সে 1s and 3p মিলে 4টা স্টেট থাকে, রাইট? মনে আছে? 4টা স্টেট থাকে ব্যালেন্সে, একটা s 3টা p, আবার কন্ডাকশনও একটা s 3টা p। তো তুমি যদি এক্সট্রা ইলেকট্রন দাও, সেই ইলেকট্রনটা কি ব্যালেন্সে স্পেস পাবে? বোঝা যাচ্ছে? ব্যালেন্সে পাবেন মোস্ট প্রবাবলি না স্যার, পাবে না, কারণ ভ্যালেন্সে একটা s আর 3টা p ছিল, রাইট? আমরা বলেছিলাম 4টা অরবিটাল 4টা ইলেকট্রন নিতে পারে, এর বেশি নিতে পারে না। আর পলির যে বাকি হাফ, ওরা কিন্তু কন্ডাকশনে চলে গেছে, একটা s এবং 3টা p। s এরই দুইটা অংশ, s1 s2, s1 ভ্যালেন্সে থাকে, s2 কন্ডাকশনে থাকে। সো এক্সট্রা ইলেকট্রনটা কি করবে? এক্সট্রা ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ডে আসলে মানে স্টেবল ভাবে থাকবে না, বাকি চারটা কি কোভ্যালেন্টে চলে যাবে, তাই না? বাকি চারটা কোভ্যালেন্টে চলে যাবে, জি স্যার। কিন্তু একটা ইলেকট্রন কোভ্যালেন্সে যেতে পারবে না। আমরা যদি ছবিটা দেখি, যে ফসফরাস আসার পরে 4টা ইলেকট্রন কোভ্যালেন্সে চলে যাবে, একটা ইলেকট্রন কোভ্যালেন্সে যেতে পারবে না। না যাওয়ার কারণে আমরা এটাকে বলি যে সে একটা ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্লাউডের মতো করে মুভ করতে থাকে 4টা ইলেকট্রনটা। সে কন্ডাকশন ব্যান্ডে সে ভ্যালেন্স ব্যান্ডে যেতে পারবে না। এভাবে করে আমি যদি বিভিন্ন জায়গায় অ্যাটম অ্যাড করতে থাকি, বিভিন্ন জায়গায় ফসফরাস গুলো বসবে এবং প্রত্যেকটা ফসফরাসের চারদিকে কিন্তু এরকম একটা করে এক্সট্রা ইলেকট্রন চলে আসবে। এটা হচ্ছে লুজলি বাউন্ড টু দা সিলিকন। তাহলে এই ইলেকট্রনটা খুব লুজলি বাউন্ডেড। এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলোই তো জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যায়, রাইট? তাই না? 4টা ইলেকট্রন। কিন্তু এই লুজলি বাউন্ড ইলেকট্রনটা কি হবে? সে কি আরো তাড়াতাড়ি চলে যাবে না বাউন্ডের তুলনায়? তাহলে এনার্জি ক্যাপটা কি শুধু হাইটের উপর ডিপেন্ড করবে? আসলে হাইট বলে কিছু নাই, হাইটটা তো একটা এনার্জি। আমি যদি হাইটের কথাও বলি, ভ্যালেন্স এবং কন্ডাকশনের একটা গ্যাপ আছে, সেই হাইটের বাইরে ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ডে কত স্ট্রংলি বন্ডেড তার উপর ডিপেন্ড করবে কতটুকু এনার্জি দিতে হবে, রাইট?
সো এই ইলেকট্রনটা যেহেতু লুজলি বন্ডেড, আমার এনার্জি দেওয়া লাগবে কম। ফিজিক্যালি এক্সপ্লেইন করার জন্য আমরা কি বলি যে এই ইলেকট্রনটা এই জায়গাটায় আছে। আসলে কি এই জায়গাটায় ইলেকট্রন আছে? না, এই জায়গাটা কিন্তু ইলেকট্রন নাই। এই জায়গাটা ইলেকট্রন নাই, এটা একটা ফরবিডেন জোন। ফরবিডেন জোনে ইলেকট্রন থাকবে না। ফার্মি লেভেলে ফার্মি ফাংশন যদি একটা প্রবাবিলিটি শো করে, সেই প্রবাবিলিটি আমাদের এটা বোঝার জন্য হেল্প করে যে এখানে একটা ইলেকট্রন আসে। এখানে ইলেকট্রন থাকার মানে কি দেখো, এখানকার ইলেকট্রন 1 ইলেকট্রন ভোল্ট পেলে জাম্প করবে, আর এই ইলেকট্রনটা কতটুকু এনার্জি পেলে জাম্প করবে? 0.01। 0.01। তো আমি ছবিতে দেখানোর জন্য এখানে ইলেকট্রন দেখাই, আসলে কিন্তু ইলেকট্রনটা এখানে না, আসলে ইলেকট্রনের এনার্জিটা কম। হ্যাঁ, তার মানে হচ্ছে ইলেকট্রনটা ভ্যালেন্সে, কিন্তু 0.01 পেলেই সে জাম্প করে উপরে চলে আসবে, সে কন্ডাকশন ব্যান্ডে সে ফ্লো করবে। তার মানে স্যার ইলেকট্রনটা ফিজিক্যালি ভ্যালেন্স ব্যান্ডের আশেপাশে লুজলি বাউন্ড থাকে, কিন্তু এনার্জি ডায়াগ্রামে দেখাতে গেলে এটার এনার্জি কন্ডাকশন ব্যান্ডের খুব কাছাকাছি দেখাতে হয়। হ্যাঁ ব্যাপারটা বেসিক্যালি, এরকম। হ্যাঁ রাইট, বেসিক্যালি তো ফিজিক্যালি কি আসলে ভ্যালেন্স কন্ডাকশন ব্যান্ডে এভাবে এক্সিস্ট করে? এটা তো আসলে একটা এনার্জি স্টেট। ফিজিক্যালি এক্সিস্ট করে বলতে গেলে যে ধরুন যে কোভ্যালেন্ট স্ট্রাকচারটা যে ইলেকট্রন গুলো শেয়ারে ফর্ম থাকে, করেছে সেগুলো সেগুলো অ্যাভারেজ থাকে, এরিয়া। হ্যাঁ সেটা ভ্যালেন্স থাকে। সো এই ইলেকট্রনটা বেসিক্যালি আমরা বলবো তার মানে ফরবিডেন জোনে কিন্তু ইলেকট্রন থাকবে না। কারণ কি দেখো, আমি যদি এই জায়গাটাকে কি বলি, জিরো ধরি, তাই না সুমের? এই জায়গাটাকে যদি জিরো ধরি, এটা কত? -1। জি স্যার। যদি এখানে ইলেকট্রন থেকে থাকে, তাহলে কি আমার এমন একটা ইলেকট্রন পাওয়ার কথা না যার নিজস্ব এনার্জি -0.01 ইলেকট্রন ভোল্ট? সেটা পাওয়ার কথা, কিন্তু ফিজিক্যাল এনার্জি, ফিজিক্যাল বলতে কিন্তু এটাই বুঝাচ্ছি আমরা। আমরা কিন্তু ইলেকট্রনের এনার্জি ক্যালকুলেট করতে পারি না প্রত্যেকটা, কিন্তু এই -1 ইলেকট্রন ভোল্ট মানে কি? তার মানে কি ভ্যালেন্স ইলেকট্রন গুলোর এনার্জি কত? -1 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে স্যার কন্ডাকশন ব্যান্ডের বটমের রেসপেক্টে। আমরা তো রেসপেক্টে, অ্যাবসলিউট এনার্জি তো মেজার হ্যাঁ করছি না আমরা বা যদি করতে কন্ডাকশন পারিও না। ব্যান্ডের বটমের ডাটা নিয়ে করি, তাহলে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো এনার্জি কত আসার কথা? -1 ইলেকট্রন ভোল্ট। জি স্যার। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু -0.01 ইলেকট্রন ভোল্টে ইলেকট্রন আসলে পাবো না। ইলেকট্রনটা -1 ইলেকট্রন ভোল্টই থাকে ভ্যালেন্স ব্যান্ডে। -0.01 ইলেকট্রন ভোল্টের একটা এনার্জিকে আমি যদি মাপতে পারতাম, তাহলে দেখা যেত হঠাৎ করে একটা ইলেকট্রন খুঁজে পাওয়া গেল যার এনার্জি মাত্র -0.01। তাহলে কি হতো? তার মানে ফরবিডেন জোনে রিয়েলি ইলেকট্রন এক্সিস্ট করছে। আসলে তা হবে না। তুমি যদি একটা ইলেকট্রন করে ধরে মাপতে পারতে এনার্জি, তুমি দেখতা যে ইলেকট্রন কোনো ইলেকট্রনই -0.01 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে ঘুরতেছে না। ইলেকট্রনগুলোর সবগুলো এনার্জি আসলে -1 এর কাছাকাছি। কিন্তু কিছু কিছু ইলেকট্রন 0.01 পেলেই ওই -1টাকে ইগনোর করে সে জাম্প করে উপরে চলে আসছে। ক্লিয়ার? এটা অনেকটা স্যার কোয়ান্টাম টানেলিং এর মতো কি ব্যাপার, যে এনার্জি ব্যারিয়ারটা হঠাৎ করেই ক্রস করে ফেললো? টানেলিং, টানেলিং ইফেক্ট যেটা, আসলে টানেলিং ইফেক্টটা একটু ডিফারেন্ট। টানেলিং কিন্তু একটা ব্যারিয়ার ক্রস করে না, হ্যাঁ সে ব্যারিয়ারকে ক্রস করে ফেলে। হ্যাঁ, ব্যারিয়ারটাকে ক্রস করে ফেলে এক্সট্রা এনার্জি থাকার কারণে। তার এক্সট্রা এনার্জি আছে, সে ব্যারিয়ারকে ক্রস করে, আর ওর ব্যারিয়ারটাই কম। বোঝা গেছে? তুমি ওই সেন্সে কম্পেয়ার করতে পারো, কিন্তু ওখানে ব্যারিয়ারটাকে ভেদ করে চলে যায়, আর এখানে এই এক্সেস ইলেকট্রনের ব্যারিয়ারটাই কম, ব্যারিয়ার হাইটটাই কম। ওর ব্যারিয়ার হাইট যদি অনেক উঁচু হয়, এর ব্যারিয়ার হাইট হচ্ছে 0.01, তার মানে 1/100 টাইমস হাইট। সো সে একই এনার্জি দিয়ে এলাম। টানেলিং এ মোস্ট প্রবাবলি তোমার পটেনশিয়ালটা বাড়ায় দিতে হয়, অ্যাপ্লাইড পটেনশিয়াল, তাই না, ব্যারিয়ারটাকে ঠিক করার জন্য। কিন্তু এখানে তোমার ব্যারিয়ারটাই কম থাকবে। সো এক্সট্রা ইলেকট্রন যেটা, ইলেকট্রনটা তাহলে ফরবিডেন জোনে থাকে না, না বাট ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ডেও তো স্যার অ্যাকচুয়ালি থাকে না, মানে যে ইলেকট্রনটা ইজিলি লুজলি বাউন্ড, না তাহলে ভ্যালেন্স ব্যান্ডে থাকে থাকে, কোথায়? না ভ্যালেন্স ব্যান্ডে থাকে। সে তো ওই অরবিটালটার উপরেই ঘোরাফেরা করে। এই যে ছবিতে দেখো, সে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই থাকে। আমাদের পি অরবিটাল গুলোর কথা মনে আছে? ওই যে তোমার সাইড ল্যাপিং করতো যখন পাই বন্ড, জি স্যার। ওই পাই বন্ডের মধ্যে যেরকম ইলেকট্রন ক্লাউড হতো, এটাও ঠিক সেরকমই কোভ্যালেন্ট বন্ডের আশেপাশে ঘুরতে থাকে। দেখো, কিন্তু স্যার এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা তো ভ্যালেন্স ব্যান্ড যে কনস্ট্রাক্ট করেছি আমরা, ওটা তো স্যার সিলিকন, মানে কন্টিনিউয়াস একটা সিলিকন ল্যাটিসের জন্য কনস্ট্রাক্ট করা। মানে এই যে এই ব্যান্ড স্ট্রাকচারটা, রাইট, কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ডটা, সো এই যে এই ডোনার স্টেটটা যেটা, এটা কি ওই ফসফরাসটা আসার কারণে হচ্ছে না? সো এটাকে কি আমরা এটার সাথে কম্পেয়ার করতে পারবো, মানে একটা কন্টিনিউয়াস ইলেকট্রনে, মানে সিলিকন ল্যাটিসের ভ্যালেন্স ব্যান্ডের হ্যাঁ কোনো ভ্যালেন্স সমস্যা নাই তো, ব্যান্ডের সাথে? সমস্যা নাই তো। কারণ এর নামটা কি সিলিকন, জার্মেনিয়াম বা ফসফরাস, এটা বিষয় না। স্ট্রাকচারটা হচ্ছে আমার নিচের এনার্জির ইলেকট্রন গুলো এখানে, আর উপরে জাম্প করে যাওয়ার জন্য তার এখানে যাওয়া লাগে। বোঝা গেছে? আমরা যতই ডোপিং করি আর যাই করি, 10% যদি ডোপিং করে ফেলি, তখন কিন্তু 10% সিলিকন থাকবে না। তখন আমরা বলবো নিচে কত করে ইলেকট্রনের গায়ে কিন্তু লিখা নাই সে সিলিকনের ইলেকট্রন দেখে ফসফরাস ইলেকট্রন। আমার ওভারঅল ইলেকট্রন গুলোর তুমি যদি আরো ডোপিং করতে থাকো বা অনেক কিছু করো, দেখবা যে ব্যান্ড গ্যাপটাও কমে আসছে একসময় ওভারঅল।
ঠিক আছে? সো এটা ফসফরাসের জন্য না সিলিকনের জন্য তাতে কিন্তু কিছু যায় আসে না। এই ইলেকট্রনটা তো অবশ্যই ফসফরাসের জন্য আসছে, এই ইলেকট্রনটা Yes, অবশ্যই sir. ফসফরাসের জন্য আসছে, কিন্তু তাতে স্ট্রাকচারে কোনো সমস্যা নাই। ব্যান্ডটা আমার অবশ্যই 100% ইফেক্টিভ থাকবে, মানে এটাই আমার স্ট্যান্ডার্ড রেফারেন্স, আমি এটাই এক্সপ্লেইন করব। তাহলে sir. স্যার কি আমরা বলতে পারি যে এই এক্সট্রা ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ডেই থাকে কিন্তু লুজলি বাউন্ড অবস্থায় লুজলি থাকে? বাউন্ডেড থাকে, ভ্যালেন্স ব্যান্ডেই থাকবে। দুটো লাইনই আমি এখানে লিখেছি, দেখো একটা হচ্ছে এখানে লিখেছি however is only loosely bound to the silicon, ফিফথ ইলেকট্রন। তাহলে দেখো ইলেকট্রনটা কিন্তু লুজলি বাউন্ড থাকবে সিলিকনের সাথে, এবং সেটা কোন সিলিকনের সাথে? অবশ্যই ভ্যালেন্স ব্যান্ডের সাথে। যদি গ্যাপে থাকতো তাহলে কিন্তু সে বাউন্ড থাকতো না, তাহলে বলা হয়তো সেটা একটা ফ্রি ইলেকট্রন, যেটা আমরা ফ্রি ইলেকট্রন প্রসেস বলতাম। এটা ভ্যালেন্স ব্যান্ডেই লুজলি বাউন্ডেড আছে। আরেকটা জিনিস আমরা বলেছি এখানে, দেখো যে দেখি এখানে লিখেছি কোথাও, তাহলে স্যার এই 0.01 ইলেকট্রন ভোল্টের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো প্রত্যেকটাকে প্রোব করতে পারতাম, তাহলে দেখতাম যেগুলো প্রত্যেকটা এনার্জি অ্যারাউন্ড -1 ইলেকট্রন ভোল্টের মধ্যে আছে। কিন্তু এর মধ্যে যদি আমি হঠাৎ করেই 0.01 ইলেকট্রন ভোল্ট থার্মাল বা আদারওয়াইজ অ্যাপ্লাই করতাম, তাহলে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে উঠে আসতো। ব্যাপারটা কি হ্যাঁ এরকম? হ্যাঁ, আমি যতটুকু বুঝি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? আমি যতটুকু বুঝি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করো তোমরা 100 জন একটা জায়গায় আছো, তোমাদের প্রত্যেকের জাম্প করে উপরে ওঠার জন্য 10 জুল এনার্জি লাগে, ঠিক আছে? 100টা ইলেকট্রন নিচে আছে, প্রত্যেককে 10 জুল এনার্জি দিলে ইলেকট্রনটা জাম্প করে উপরে ওঠে। আচ্ছা আমি একটু ছবি দিয়ে বোঝাই। মনে করো এই জায়গাটায় 100টা ইলেকট্রন আছে, 100, ঠিক আছে? ওদের প্রত্যেকে 10 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে উপরে জাম্প করার জন্য, রাইট? ঠিক আছে? এখন তুমি ডিফারেন্ট টাইপের একটা ইলেকট্রন দিলা যার উপরে জাম্প করার জন্য মাত্র 1 ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে, ঠিক আছে? তাহলে ও কি একটু ডিফারেন্ট, ও সহজে লাভ দিতে পারে। আচ্ছা এখন ওরা তো কেউ লাভ দিচ্ছে না, ওরা সবাই এমনি ঘোরাঘুরি করতেছে। এই অবস্থায় এভারেজে সবার এনার্জি কিন্তু সেম, এভারেজে সবার এনার্জি সেম, সবাই একই রকম ভাবে হাঁটাহাঁটি করতেছে, এবং একটা ইলেকট্রনের কারণে ওদের এভারেজ কিন্তু চেঞ্জ হয় না। মনে করো এখানে প্রত্যেকের এনার্জি হচ্ছে, মনে করো ফর এক্সাম্পল নিজস্ব হচ্ছে 0.8 ইলেকট্রন ভোল্ট বাইন্ডিং এনার্জি, একজনের হচ্ছে 0.1, হ্যাঁ, হাজার হাজারের মধ্যে, ফলে এভারেজ হচ্ছে 0.799 হয়। ফলে খালি চোখে দেখতে গেলে মনে হয় যে ওরা সবাই একই, সবার বিহেভিয়ার সেম, সবাই একই রকম ভাবে হাঁটতেছে। কিন্তু যখন তুমি একটা ইলেকট্রন ভোল্ট এনার্জি দিলা, তখন ওরা বললো ওরা কেউ এটাকে কেয়ার করলো না, বিকজ ওদের কাছে এটা নেগলিজিবল একটা এনার্জি, 10 ইলেকট্রন ভোল্ট ছাড়া ওরা কেউ এটাকে কেয়ার করবে না। কিন্তু যে একা বসে আছে এই ইলেকট্রনটা, সে দেখবে 1 ইলেকট্রন ভোল্ট তার জন্য এনাফ, বিকজ এই ইলেকট্রন গুলো দুটো কাজ করতে হয়, একটা হচ্ছে বন্ডটা ভাঙতে হয়, একটা হচ্ছে জাম্প করতে হয়। ও দেখতেছে ওর বন্ড ভাঙা লাগে না, ও যা সামান্য একটা এনার্জি পাচ্ছে সেটা দিয়ে সে জাম্প করে উপরে চলে গেল। কনসেপ্টটা ক্লিয়ার? স্যার কিছুটা বুঝতে পারলাম। সো তার দুইটা কাজ করতে হয়, তাকে এই জায়গাটা যুদ্ধ করতে হয় বন্ড থেকে ভাঙার জন্য, তারপরে তাকে জাম্প করতে হয়। আর ও কি করতেছে? শুধু জাম্প করতে হচ্ছে, কিন্তু যতক্ষণ এনার্জি দিচ্ছ না ততক্ষণ তো ও হচ্ছে লক্ষ লক্ষ অ্যাটমের ইলেকট্রনের মধ্যে একটা সিঙ্গেল ইলেকট্রন। দেখেছো কিন্তু আমরা পার্সেন্টেজটা কত কম ডোপিং করি, ফলে এভারেজে ওকে দেখা যায় না। তুমি যদি 50% ডোপ করতা তাহলে ইলেকট্রন গুলোর এভারেজ এনার্জি কমে আসতো। তখন আমাদের একটা কোশ্চেন আসবে, দেখো তো বলো তো কেউ অ্যান্সারটা তাহলে। সেটা হলো যে আমি যদি বলি, এই পয়েন্টটা তো বুঝতে পারছো যে আমি যদি একটা দুটো ইলেকট্রন দেই, এভারেজে ওদের নিজের কারো এনার্জি চেঞ্জ হয় না, রাইট? কারণ সবারই -1। একটা ইলেকট্রনে যদি -0.01 হয়, সে কারণে কি এনার্জি চেঞ্জ হয় না? আচ্ছা আমি যদি 50% কি ডোপিং করে ফেলি, তখন কি আর -1 থাকবে, নাকি অন এভারেজ সবার ইলেকট্রন -0.5 এ চলে যাবে বলো তো? -0.5 চলে যাবে বোধহয়। চলে যাবে। তখন কি আমি বলবো ইলেকট্রন ফরবিডেন জোনে চলে আসছে? না, তখন আমরা বলতে পারি যে বরং ভ্যালেন্স ব্যান্ডটাই উপরে। রাইট, এক্সেলেন্ট। তখন আসলে ভ্যালেন্স ব্যান্ডটাই আমাদের উপরে চলে যাবে, দ্যাটস ভ্যালেন্স ব্যান্ড মডিফিকেশন। সেটাই আমরা বলি যে সামান্য ইলেকট্রন যখন অ্যাড করা হয় ব্যান্ড গ্যাপ, এই জন্য আমরা কিন্তু ব্যান্ড গ্যাপ মেজার করতে পারি। খেয়াল করো এই পয়েন্টটাতে এখন আসো, তুমি যখন এত অল্প পার্সেন্ট অ্যাড করবা তুমি দেখবা তোমার কন্ডাক্টিভিটি বেড়ে গেছে, রাইট? তুমি বুঝছো? আমি যখন 0.0% অ্যাড করার পরে কন্ডাক্টিভিটি মেজার করলাম, দেখলাম কন্ডাক্টিভিটি বেড়ে গেছে। এখন কন্ডাক্টিভিটি বেড়ে যাওয়ার পর আমার অ্যান্সার কি হতে পারে? দুইটা। এক হতে পারে আমার কন্ডাক্টিভিটি বেড়ে গেছে, রিজন হচ্ছে আমার অ্যাকসেপ্টর অ্যাড হয়েছে, একটা ইলেকট্রন অ্যাড হয়েছে, তার এনার্জি কম। আরেকটা আনসার হতে পারে আমার কন্ডাক্টিভিটি বেড়ে গেছে কারণ ব্যান্ড গ্যাপ কমে গেছে, রাইট? জি স্যার। সো তুমি এখন ব্যান্ড গ্যাপটা মেজার করো ইউভিভিস দিয়ে, হয়তো তুমি দেখবা ব্যান্ড গ্যাপ চেঞ্জ হয়নি, মাত্র 0.0001% অ্যাড করলাম, ব্যান্ড গ্যাপ চেঞ্জ হয়নি। ব্যান্ড গ্যাপ চেঞ্জ না হওয়ার পরও ইলেকট্রন উঠে গেল। কিভাবে উঠে গেল?
অ্যাকসেপ্টরের কারণে। তবে হ্যাঁ, ইফেক্টিভলি ব্যান্ড গ্যাপ কিছু হলেও কমে যায়, আমরা পরে দেখবো এগুলো কিভাবে চেঞ্জ হয়। কিন্তু তুমি যখন প্রচুর ডোপিং করবা তখন কিন্তু ব্যান্ড গ্যাপ ইফেক্টিভলি উপরে উঠে আসবে। ভ্যালেন্স ব্যান্ডের এই জায়গাটা এসপিডিএফ অরবিটাল গুলো উপর দিকে পুশ করে সরে যাবে, তখন ইফেক্টিভলি সো কখনোই আসলে ফরবিডেন জোনে ইলেকট্রন আসে না। আচ্ছা, সো আমরা এখানে আবার যাই যেখানে ছিলাম। একটা লাইন অলরেডি বললাম যে দিস ইজ লুজলি বাউন্ড সিলিকন, এটা আমরা অলরেডি বললাম। আমরা আরো দেখবো at slightly elevated temperature these extra electrons become dissociated from its atom. Slightly elevated কেন বলছি? এই স্লাইটলি শব্দটা কার তুলনায় কম্পেয়ার করছি? ইন্ট্রিনসিকের তুলনায়, বিকজ ইন্ট্রিনসিকে ইলেকট্রনকে জাম্প করতে হয় এখান থেকে, আর এখন জাম্প করতে হচ্ছে অল্প এনার্জিতে। অল্প এনার্জি অনলি 0.01 1/100 টাইমস। This drift through the crystal as a conduction electron. আচ্ছা, তোমাদেরকে মনে আছে আমরা বলেছিলাম যে কন্ডাক্টিভিটি দুই ভাবে হয়। একটা হচ্ছে কন্ডাকশন, ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি 10টা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যায় তখন ভ্যালেন্স ব্যান্ডে 10টা হোল ক্রিয়েট হয়, তাই না? ঠিক আছে। আর আমি যখন ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন গুলো যদি লেফট থেকে রাইটে যায় আমি বলবো যে ভ্যালেন্স ব্যান্ডের হোল গুলো রাইট থেকে লেফটে যাচ্ছে, তাই তো? জি স্যার। ইলেকট্রন কিন্তু একদিকে গেলে হোল আরেকদিকে যাবে, দুটো কনসেপ্টই খেয়াল রাখো, সেটা আমাদের এখানে লাগবে। সো এখন যে ইলেকট্রন গুলো তোমার কন্ডাকশন ব্যান্ড থেকে চলে গেল, সরি দিস ড্রিফট থ্রু দ্য ক্রিস্টাল, এই যে ইলেকট্রন গুলো যে চলে গেল ইয়েতে দিস ড্রিফট অ্যাজ কন্ডাকশন ইলেকট্রন when a voltage applied to the crystal. সো আমি ইলেকট্রন গুলো চলে আসলো কোথায়? উপরের লেয়ারে। এখন যদি আমি ভোল্টেজ দেই তাহলে এই যে কয়েকটা এক্সট্রা ইলেকট্রন, কোন ইলেকট্রন গুলো? এই ইলেকট্রন গুলো, এটা কিন্তু সামান্য ভোল্টেজ থেকে কন্ডাকশনে ঢুকে গেছে। এখন ভোল্টেজ দিলে কি হবে? এরা কন্ডাকশন ব্যান্ডে কন্ডাক্টিভিটি দিবে এই কয়েকটা ইলেকট্রনের কারণে, জাস্ট এটা। এর আগে যদি এরা না থাকতো এই টেম্পারেচারে আমি কন্ডাকশন পেতাম না, বিকজ ইলেকট্রন জাম্প করতো না। স্যার অ্যাকসেপ্টর লেভেল থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে তো মানে ভোল্টেজও লাগার কথা, অ্যাকসেপ্টর না স্যার, ডোনার লেভেল থেকে ভোল্টেজও লাগার কথা না, মানে থার্মাল এনার্জিতেই যেতে পারার কথা না। না না, থার্মাল এনার্জিতে যাচ্ছে, থার্মাল এনার্জিতে যাচ্ছে, কন্ডাকশন তো হবে ভোল্টেজের কারণে। হ্যাঁ জি স্যার, তোমার তো ভোল্টেজ দিতে হবে ইলেকট্রন গুলোকে ডিরেকশনাল ফ্লো দেওয়ার জন্য। আমরা কিন্তু এর আগেও একটা ক্লাসে বলেছিলাম যে আমার কিন্তু সেমিকন্ডাক্টরে আমরা বলছি যে ভোল্টেজ দিয়ে কিন্তু আমরা মেইনলি কন্ডাকশন করি না, আমরা থার্মাল এনার্জি বাড়াতে বাড়াতে একটা টেম্পারেচারে গেলে ব্যালেন্স থেকে কন্ডাকশনে জাম্প করে, এরপর ভোল্টেজ দিলে ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে ফ্লো করে আর হোল গুলো ভ্যালেন্স ব্যান্ডে ফ্লো করে। ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় পজিটিভ নেগেটিভ যাতে ইলেকট্রন গুলো ডিরেকশনালি ফ্লো শুরু করে। সো জাম্পিং ইজ বাই থার্মাল এনার্জি বাট দ্য কন্ডাক্টিভিটি রিজাল্টস ফ্রম দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। यस স্যার। আচ্ছা, সো এখানে আমরা চলে আসি। এক্সট্রা ইলেকট্রন অফ দিস টাইপ আর কল্ড ডোনার ইলেকট্রন। They populate the conduction band of a semiconductor, thus providing a contribution to the conduction process. আচ্ছা, at sufficiently high temperature, আমরা যদি টেম্পারেচারকে যথেষ্ট ইনক্রিজ করি, এখানে সাফিসিয়েন্টলি বলতে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যে এনার্জি লাগে সেটার কথা বোঝানো হচ্ছে। In addition to this donor electron, some electron from the valence band are also excited in the conduction band, similar to an intrinsic semiconductor. আমি এই ছবিটাতে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যখন আমি ইলেকট্রন একটা থার্মাল এনার্জি 300 কেলভিনে গেছি তখন কি হলো? টেম্পারেচারের সাথে সাথে ইলেকট্রন এভাবে করে বাড়তো, তাই না? নাম্বার অফ ইলেকট্রন আসলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমরা, আচ্ছা হ্যাঁ, স্টেডিলি বেড়ে যেত। এক্সট্রিনসিকে কি হচ্ছে দেখো, ফার ফার লো টেম্পারেচার, ইভেন 0 কেলভিন। 0 কেলভিন মানে বুঝতেছো কত কম? অনেক নিচে, রাইট? -273। তাহলে দেখো এই টেম্পারেচারই দেখো, টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ইলেকট্রন বাড়তেছে। কেন বাড়তেছে? নাম্বার অফ ইলেকট্রন, এটা হচ্ছে ওই যে ডোনার ইলেকট্রন, ডোনার লেভেল থেকে আসছে। তো ডোনার লেভেলে ইলেকট্রন তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়, তখন কিন্তু টেম্পারেচার বাড়ালেও আর ইলেকট্রন বাড়ছে না। একটা স্টেবল রেজিম পাওয়া যায়। স্টেবল রেজিমটা হচ্ছে কেন? কারণ বিকজ কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন চলে আসছে ডোনার লেভেল ফিল্ড। এরপরে যখন এই জায়গায় চলে আসছে তখন ইন্ট্রিনসিক ইলেকট্রন আসবে, তখন র্যাপিডলি বাড়া শুরু করবে, র্যাপিডলি। সো হাই টেম্পারেচারে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কিন্তু ইন্ট্রিনসিক বিহেভিয়ার শো করে। এটা একটা কোশ্চেন আসে অনেক সময় এক্সামে, যে এক্সপ্লেইন করো why high temperature extrinsic semiconductor intrinsic semiconductor এর বিহেভিয়ার শো করে, বিকজ তখন ডমিনেন্ট হয়ে যাবে এটা, এটা ইলেকট্রন সংখ্যা তো অনেক বেশি, রাইট? এটার তুলনায়। বুঝা যাচ্ছে? আমরা ছবি থেকে আবার চলে যাই এতে এক্সপ্লেনেশনে। যে রেজিমে স্যার এক্সট্রিনসিকটা ইন্ট্রিনসিক দেখাচ্ছে ওই রেজিমে টেম্পারেচারটাই হচ্ছে পুরো ব্যান্ড গ্যাপটা ক্রস করতে রাইট 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 ওটা হচ্ছে একদম ইন্ট্রিনসিক। এই জন্য ইন্ট্রিনসিকের ছবিটা আমরা এখানে ড্র করেছি, দেখো ডট লাইন দিয়ে। যদি এক্সট্রিনসিক না থাকতো এই ছবিটা একটা স্ট্রেট লাইন, তার মানে এক্সট্রিনসিক ওই জোনে আসার পরে যে এনার্জিতে
ভ্যালেন্স থেকে কন্ডাকশন ইলেকট্রন জাম্প করতে পারবে। এখানে কিন্তু ওরা শো করতেছে ব্যান্ড গ্যাপ চেঞ্জ হয় না, দেখছো? ইফেক্টিভ ব্যান্ড গ্যাপ চেঞ্জ হয়েছে কিন্তু অরিজিনালি ব্যান্ড গ্যাপ চেঞ্জ হয়নি। তাহলে এটা আরো লোয়ার টেম্পারেচারে চলে আসতো যদি বেশি ডোপিং করতাম। সো the conduction band contains therefore electrons from two sources. The amount electron depends on the device temperature. The conduction mechanism is semiconductor with donor impurities phosphorus, arsenic, antimony is predominated by negative charge. এই জন্য এগুলোকে আমরা n type semiconductor বলি। এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। একটা ম্যাটেরিয়াল n টাইপ না p টাইপ এটা আমরা হল ইফেক্ট থেকে মেজার করতে পারি। হল থেকে হল আমাদেরকে বলে যে মেজরিটি ক্যারিয়ার কি, এটা কি n টাইপ নাকি p টাইপ। আমরা ম্যাটেরিয়ালকে ডোপ করে p টাইপ n টাইপ n টাইপ p টাইপ বানাতে পারি। A similar consideration may be done with impurities from the third group of periodic charge: boron, aluminium, gallium, indium. এদের হচ্ছে তিনটা করে ইলেকট্রন। So they possess one electron less. আমার কিছু আসবে আগামী ক্লাসে, এটা আনা হয় নাই, আমি নেক্সট ক্লাসে একটু ডিটেইলে বোঝাবো এটা। সো তারা কি করবে, তারা একটা ইলেকট্রন শর্ট থাকবে, তাই না ভ্যালেন্স ব্যান্ডে? Yes, sir. সো যদি একটা ইলেকট্রন শর্ট থাকে তার মানে সেখানে কি হবে আসলে, they possess one electron less than silicon, therefore introduce a positive charge cloud into the crystal around the impurity. তার মানে আমি যদি এই ছবিতে যাই তখন এই জায়গাটা একটা কি হবে, এখানে একটা হোল ক্রিয়েট হবে আসলে, সেই হোলটা একটা পজিটিভ ক্লাউড ক্রিয়েট করবে। তার মানে এই হোলটা তখন মুভ করবে এই জায়গাটায়। হোলটা কিন্তু লুজলি বাউন্ডেড হোল হবে, কারণ এই জায়গায় ইলেকট্রন থাকবে না একটা বন্ডে, তখন একটা লুজলি বাউন্ডেড হোল হবে। এবং সেই হোলটা কোন জায়গায় থাকবে, এই জায়গাটায়। আমি আগে যদি এটা পড়াইতাম তোমাদের আরো ডিফিকাল্ট লাগতো বুঝতে, কারণ হোলের কনসেপ্টটা ডিফিকাল্ট। ইলেকট্রনের কনসেপ্টটা খুব ইজিলি আমরা বুঝে গেছিলাম, যে এক্সাম্পল গুলো দিলাম, একটা ইলেকট্রন লুজলি বাউন্ডেড জাম্প করে উঠে যাবে, তাই না? এবার বলতেছি ইলেকট্রন লুজলি বাউন্ডেড না, বাট ইলেকট্রন যে জায়গাটায় জাম্প করে যাবে সেটা তার কাছে চলে আসছে। বোঝা গেছে? ইয়েস, ডোপিং এর কারণেই তো। মানে ইলেকট্রনটা এখন লুজলি বাউন্ডেড না। লুজলি বাউন্ডেড কোন ক্ষেত্রে বলতে পারি আমরা, বলতো? আমি যদি ফিজিক্যালি বোঝার চেষ্টা করি, লুজলি বাউন্ডেড মানে যে তোমাকে ধরে রাখছে সে তোমাকে আস্তে করে ধরে রাখছে, তুমি যেন ছুটে যেতে পারো, রাইট? ইয়েস স্যার। আরেকটা লুজলি বাউন্ডেড আমি এই সেন্সে বলতে পারি, মনে করো একটা ম্যাগনেট একটা ম্যাটেরিয়ালকে ধরে রাখছে, সে বা ধরো তুমি একটা আয়রন জুতা পরে দাঁড়ায় আছো, ম্যাগনেটের উপর দাঁড়ায় আছো, তুমি জাম্প করে উপরে উঠতে পারছো না, কেন? বিকজ ম্যাগনেট তোমাকে ধরে রাখছে, তুমি জাম্প করলে বেশি উঠতে পারো না। এখন তোমাকে যদি অল্প হাইটে উঠতে বলি তাহলে তোমার জন্য ইজি হবে, বেশি হাইটে উঠতে পারবে না। তো অল্প হাইটে উঠতে পারছো মানে ইফেক্টিভলি তোমার বাইন্ডিং এনার্জি কম। সো যখন এখানে একটা হোল ক্রিয়েট হবে তখন দেখো কি হচ্ছে, তখন আসলে তুমি যখন থার্মাল এনার্জি দিবা তখন ভ্যালেন্সের ইলেকট্রন জাম্প করে এই জায়গাটায় চলে আসবে, ভ্যালেন্সের ইলেকট্রন জাম্প করে এই জায়গাটায় চলে আসবে। আসার পরে ভোল্টেজ অ্যাপ্লাই করলে ইলেকট্রনটা এখানে ফ্লো করবে, আর ভোল্টটা কোথায় ফ্লো করবে, এখানে ফ্লো করবে। বোঝা যাচ্ছে? এই জায়গাটায় আবার দেখো, ইলেকট্রন যদি এখান থেকে এখানে আসে তাহলে এই জায়গাটায় কি থাকে, হোল। স্যার এটা তো ওই যে Probably ডোপ না। অ্যাটমটা পজিটিভলি চার্জড হয়ে থাকে, ওটা তো লোকালাইজড, মানে ওটা তো আর মুভ করতে পারে না স্টেটের হোল ইটা। না না না, করতে পারে না, ওটা হোল হিসেবেই থাকবে। আমরা একদম ইন্ট্রিনসিকে চিন্তা করো তো, এই লেয়ারটা ভুলে যাও। ইন্ট্রিনসিকের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন এখান থেকে যখন আসে এখানে ইলেকট্রন এখানে হোল থাকে না, জি স্যার। তখন কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করলে ইলেকট্রন এখান থেকে এদিকে যায়, হোল এখান থেকে এদিকে যায়, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এখন যদি ইলেকট্রন এখান থেকে এখানে আসে, এখানে তো কোনো হোল হয় নাই, না স্যার। অবভিয়াসলি হোল এখানে হচ্ছে। এবং ইলেকট্রন যদি এদিকে ফ্লো করে, হোল অবভিয়াসলি এদিকে ফ্লো করবে, কারণ কারেন্ট তখন শুধু ইলেকট্রন ফ্লো হতে পারে না, উল্টো দিকে হোল ফ্লো করবে। সো কনসেপচুয়ালি আমি এই হোলগুলোকে ইমোবিলাইজ বলতে পারি না, লোকালাইজ বলতে পারি না। ইলেকট্রন যদি এখানে আসে অবশ্যই ইলেকট্রন এখানে ফ্লো করবে, হোল এখানে ফ্লো করবে। কিন্তু থিওরিটিক্যাল বা এটা আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্টে অবশ্যই ইলেকট্রন এখানে ফ্লো করবে, হোল এখানে ফ্লো করবে। কিন্তু আমার আসলে কন্ডাকশনের জায়গাটাকে ব্যালেন্স না, ব্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ড, রাইট? জি স্যার। আগে কি হতো, কন্ডাকশনে ইলেকট্রন ফ্লো করতো, ভ্যালেন্সে হোল ফ্লো করতো। সে কারণে আমি বলতাম মেজরিটি ক্যারিয়ার বলে কিছু নাই, রাইট? কারণ আমার কন্ডাকশনে ইলেকট্রন ফ্লো করছে, ভ্যালেন্সে হোল। এখন এখানে হোল ফ্লো করে, কিন্তু এটা তো আসলে ফরবিডেন জোন।
সো ইফেক্টিভলি আমি যদি ব্যান্ডের ভিতরে তাকাই ইলেকট্রনের ফ্লো পাই, ইফেক্টিভলি ব্যান্ডের ভিতরে কোনো হোলের ফ্লো পাই, তখন আমরা বলি এটা মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এটা এন টাইপ। ঠিক তেমনি এই জায়গাটায় দেখো ইলেকট্রন যখন জাম্প করে এই জায়গাটায় আসবে তখন তো এখানে তুমি এই জায়গাটায় বলতে পারো স্যার আমি হোলের মুভমেন্টটাকে ইগনোর করতে চাই, কারণ কন্ডাকশন মানে মেইনলি কারেন্ট, হোল কোনো মুভ করছে না, ইলেকট্রনটাই আসল, রাইট? তুমি বলতে পারো, সমস্যা নাই। তাহলে এখানকার এক্সপ্লেনেশন কি হবে দেখো, ইলেকট্রন যখন জাম্প করে এখানে আসলো তখন কি এখানে হোল ক্রিয়েট হলো? ইয়েস স্যার। এখন যদি আমি হোলের মুভমেন্টটাকেই বিবেচনা করি তাহলে তো আমি ইলেকট্রনের মুভমেন্ট ছাড়া কারেন্ট চিন্তা করতে হবে। এখন তাহলে কারেন্ট কিভাবে আসবে? এখন স্যার কিন্তু হোল কারেন্ট যেদিকে মুভ করবে ওটার অপোজিট ডিরেকশনে তো ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনস মুভ করছে, মানে আমরা তো হোলটাকে ভ্যালেন্স ব্যান্ডে, মানে ভ্যালেন্স ব্যান্ডে কোনো ইলেকট্রন মুভ করছে না। জি স্যার। ভ্যালেন্স ব্যান্ডে হোল ক্রিয়েট হলো, আর ইলেকট্রন ক্রিয়েট হলো কোথায়? ডোনার লেভেলে, অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টর লেভেলে। লেভেলে, রাইট? অ্যাকসেপ্টর লেভেলে ইলেকট্রন ক্রিয়েট হলো, তাই না? এখন Yes, sir. এখন ভোল্টেজ অ্যাপ্লাই করলে ইলেকট্রনটা কোথায় ফ্লো করবে? অ্যাকসেপ্টর লেভেলে, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টরে ফ্লো করবে, আর হোলটা ফ্লো করবে ভ্যালেন্স ব্যান্ডে। তাহলে Yes, দেখো এখন কিন্তু আমাকে ঠিকই এই জায়গার কন্ডাকশনটা বিবেচনা করতে হচ্ছে। হয়তো এনটাকে তুমি ইগনোর করতে পারো, কারণ আমরা মেইনলি ইলেকট্রন নিয়ে বিবেচনা করি, কন্ডাকশন ইলেকট্রনটাকে বললাম যেখানে কন্ডাকশন হচ্ছে এটাকে বিবেচনা আনলাম। কিন্তু এখন দেখো এখন কিন্তু আমার আসলে কনসেন্ট্রেশনটা এখানেই ফ্লো করছে। কিন্তু আমরা যদি ব্যান্ডের ভিতর তাকাই তাহলে ব্যান্ডের ভিতর এখানে কোনো ফ্লো নাই, এখানে ফ্লো করছে কে? হোল, তাই না? ব্যান্ডের ভিতরে হোল ফ্লো করছে, বাইরে ইলেকট্রন, কিন্তু ব্যান্ডের ভিতরে হোল ফ্লো করছে। এ কারণে আমরা বলি মেজরিটি ক্যারিয়ার ইজ হোল, এই জন্য এটাকে আমরা পি টাইপ বলি। স্যার অ্যাকচুয়ালি মাইনরিটি ক্যারিয়ারটা ফরবিডেন জোনের মতো ব্যাপারটা আমাদের একটু কনফিউশন ছিল। কারণ স্যার ধরুন যে যেখানে আমরা এন টাইপ ডোপিং করি সেক্ষেত্রে যে ইলেকট্রনটা লোজলি বাউন্ড ইলেকট্রন যখন কন্ডাকশন ব্যান্ডে ফ্রিলি মুভ করতে থাকে তখন যেখান থেকে ইলেকট্রনটা চলে গেছে ওখানে তো স্যার ওখানে তো একটা ফিক্সড পজিটিভ চার্জ পড়েই থাকে। এটা আবার স্যার মুভ করবে কি করে? মানে ফসফরাস যেটা দিয়েছিল সেই ফসফরাসটা তো তো যে প্রোটনের জন্যই তো অ্যাকচুয়ালি তার পজিটিভ চার্জ না, হোল ইলেকট্রন চলে গেলে সেখানে একটা হোল তৈরি হয়। তুমি যদি হোলের কনসেপ্টটা চিন্তা করো, হোলের কনসেপ্টটাই কিন্তু তাই, হোলের কনসেপ্টটাই কিন্তু এমটিনেস, এমটিনেস মুভ করে। তুমি যদি আমাদের কারেন্টের অল ডেফিনেশন দেখো, আমরা চোখে খালি ইলেকট্রন দেখি, আমরা কিন্তু হোল দেখি না। আমরা এটাকে সবসময় বলবো ওপেন চেয়ার মুভ করবে, কারণ মনে করো 100টা চেয়ার একটা সিরিয়ালে আছে, হ্যাঁ, এটা তোমার সবসময় এমটি প্লেস মুভ করবে, এমটি প্লেস অলওয়েজ মুভ করবে। আমরা যদি এভাবে চিন্তা করি যে মনে করো এখানে 5টা চেয়ার আছে বা 4টা চেয়ার আছে, ঠিক আছে, এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, এখানে একজন বসে আছে, একটু পরে যেটা করলো সবাই এক চেয়ার করে ডান দিকে আসলো, মানে ও এখানে আসলো, ওরা দুজন বসে রইলো, তখন সে মুভ করছে, চেয়ার মুভ করে নাই, চেয়ারটা ফিল হয়ে গেছে। আমরা বলি যে এমটি চেয়ার লেফটে মুভ করছে। হোল একটা কনসেপ্ট, হোল মুভ করাটা একটা কনসেপ্ট, এটা ফিজিক্যালি না। খেয়াল করো হোল কিন্তু অলওয়েজই ফিজিক্যালি মুভ করছে না, আমরা ইলেকট্রনকে অলওয়েজ দেখতে পাই। হোল হচ্ছে একটা কনসেপ্ট, হোল হচ্ছে ইলেকট্রনের এমটিনেস, হ্যাঁ। সো সেই কনসেপ্টে হোল মুভ করছে বললে আমাদের কোনো প্রবলেম নাই, কারণ কারেন্ট একা হতে পারে না। আমাদের থিওরিটিক্যাল ডেফিনেশনে কারেন্ট কখনোই একা ইলেকট্রনে হতে পারে না, আরেক দিকে হোল যাবেই, ঠিক আছে? তার মানে স্যার ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে যে ফসফরাস থেকে যে ইলেকট্রনটা বাইরে চলে গেল থার্মালি এক্সাইটেড হয়ে সেটা ড্রিফট করছে তো বটেই, কিন্তু সেটা ড্রিফট করতে করতে অন্য আরেকটা পজিটিভ ফসফরাস চার্জের উপর কিছুটা হলেও সময় হলেও থাকতে পারে। ফলে আমরা বলতে পারি না যে ফসফরাস ফসফরাস অ্যাটম থেকে 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 স্টার্ট করে অন্য একটা ফসফরাস ইলেকট্রন অ্যাটম অ্যাড করে গেল, সেটা আমরা এভাবে বলতে পারি যে যে দ্বিতীয় ফসফরাস অ্যাটম থেকে এমটিনেস প্রথম ফসফরাস অ্যাটমে চলে এলো। এই সেন্সে আমরা হোলের মুভমেন্টের অ্যানালজি দিতে পারছি। ব্যাপারটা কি স্যার এরকম যে আমরা বলছি যে যে কন্ডাকশন যে ব্যান্ডের বাইরে এই হোলের মুভমেন্টটা? মানে হোলের মুভমেন্টটা কিভাবে সেটা বলছো যে? হ্যাঁ জি স্যার, আমি এন টাইপে এই হোলের মুভমেন্টটাকে আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। স্যার আমি বলছি বলো বলো স্যার আমি যেটা বলছি সরি স্যার কিছু বলছেন? না না বলো বলো। স্যার আমি যেটা বলছিলাম যে যে ধরুন যে ফসফরাস অ্যাটম থেকে ইলেকট্রনটা মুভ হয়ে ইলেকট্রনটা চার্জের কারণে ড্রিফট শুরু করলো, সেখানে কিন্তু একটা পজিটিভ চার্জ রেখে গেল, বাউন্ড পজিটিভ চার্জ। তো
তো ওই এই না, ওই যে যখনই তোমার ইয়ে হয়ে গেল তখনই আর বাউন্ড থাকে না, এই যে মোমেন্টে সরে গেল। আচ্ছা আমি তোমাকে একটু অন্যভাবে দেখাই। হ্যাঁ, মনে করো এই এই চারটা হচ্ছে আমার কোভ্যালেন্ট, রাইট? এই চারটা হচ্ছে কোভ্যালেন্ট, চারটা হচ্ছে কোভ্যালেন্ট। এখানে একটা ইলেকট্রন ছিল লুজলি বাউন্ডেড, এই ইলেকট্রনটা এখানে লুজলি বাউন্ডেড, সে কি করতেছিল এখানে এমনি ঘুরতেছিল, তাই না? ক্লাউডের মতো ঘুরতেছিল। কনসেপ্টটা অনেক এরকম, যদি বারবার বলছি ফুলটা একটা কনসেপ্ট। ইলেকট্রনটা যখন এখানে আসে তখন এই ছবিটা হয়ে যায় নিচে অনেকটা এরকম, যে ইলেকট্রনটা চলে আসলো তখন একটা হোল হয়ে গেল, ঠিক আছে? এই হোলটা তখন আর লুজলি বাউন্ডেড, মানে ওখানে আর বাউন্ডেড থাকে না, হোলও লুজলি বাউন্ডেড থাকে না। ইলেকট্রন চলে আসার পরে এই জিনিসটা হ্যাঁ লুজলি বাউন্ডি বলা যায়, অসুবিধা নাই, লুজলি বাউন্ডি বলা যাবে। ইলেকট্রনটা এখানে আসলো, পজিটিভ চার্জ এলো, এখানেও তো অন্য একটা ড্রিফট করে ইলেকট্রন এসে কিছুক্ষণ হ্যাঁ সেটা আবার দেখাচ্ছি। সেখান থেকে আবার চলে যেতে পারে। ফলে এটাকে আমরা বলতে পারি যে ইলেকট্রনটা তাহলে এরকম পজিটিভ চার্জ রিজিয়ন থেকে যেদিকে জাম্প করছে এরকম একটা এমটিনেসও এই ইলেকট্রনের মুভমেন্টের উল্টো দিকে এমটিনেসটা উল্টো দিকে মুভ করবে, উল্টো দিকে মুভ করবে এমটিনেসটা। বুঝলাম স্যার, এই এই ধারণাটা গ্রাস্প করলাম। ঠিক আছে, হ্যাঁ আমরা 9-10-এ যখন শিখেছিলাম তখন আমাদের এইভাবে কনসেপ্টটা। জি স্যার, কে বললো কথাটা? হ্যালো? আচ্ছা, তো আমরা এখানে তাহলে এখানে বলছি যে the conduction mechanism in this semiconductor with accepted impurities is predominated by positive carriers, which are এই কনসেপ্ট গুলো আসলে অনেক কিছুই হচ্ছে তোমার আমাদের মেশিন গুলোকেও তৈরি করা হয়েছে ওভাবে, আমরা হলটাকেও ওভাবেই সিস্টেম করেছি। হ্যাঁ, যে কিভাবে আমরা, কারণ আসলে আমার জানা দরকার এই যে আমি বলছি পজিটিভ ক্যারিয়ার নেগেটিভ ক্যারিয়ার ভেতরে তো ইলেকট্রন হোল সবই, আমি আসলে কি জানতে চাই? আমি আসলে জানতে চাই আমি কি গ্রুপ 5 অ্যাড করেছি না গ্রুপ 3 অ্যাড করেছি। তা আমরা হলটাকে এমন ভাবে তৈরি করছি যে হলটাকে এমন ভাবে আমরা তৈরি করছি, হল সেটআপটা, যে গ্রুপ 5 যখন অ্যাড করা হয় সে আমাদের এমন ভাবে শো করে যে পজিটিভ ক্যারিয়ারটা হচ্ছে আমাদের নেগেটিভ। হল মেজারমেন্ট থেকে আমরা সেটা বের করে ফেলতে পারি, নেগেটিভ সাইনটা চলে আসে, তখন আমরা বলতে পারি যে আমাদের অ্যাড করা এলিমেন্ট হচ্ছে গ্রুপ 5 এর। আবার হল আমাদেরকে শো করে যে হোল যখন দেখায় যে পজিটিভ, হোল হচ্ছে আমাদের নেগেটিভ ক্যারিয়ার, তার মানে হচ্ছে গ্রুপ 3 ওখানে অ্যাড করা হয়েছে। অথবা যেটা হয় যে নরমাল একটা ম্যাটেরিয়াল যেটা পি টাইপও না এন টাইপও না, সেখানে আমরা এমন ভাবে ডোপ করতে পারি যে ডোপ করার পরে দেখা যায় যে ক্যারিয়ার টাইপটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু পি টাইপ এন টাইপের ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আছে। অথবা পি টাইপ এন টাইপ তৈরি করে আমরা জাংশন করি, সো একই ম্যাটেরিয়াল থেকেও তুমি পি টাইপ এন টাইপ তৈরি করতে পারো, করে তারপরে ডিভাইস ফেব্রিকেশনে যেতে পারো। The band structure of impurity of extrinsic semiconductors is essentially same as for intrinsic semiconductor. Structure same, এক্সট্রা একটা ইয়ে আসছে, আমরা ফার্মি লেভেলটা পরে দেখাবো, মানে একইভাবে ফার্মি লেভেল স্টাডি করা হয়, এটা আমরা নেক্সট ক্লাস দেখাবো। টু রিপ্রেজেন্ট ইন সাম ওয়ে, এটাই বলছে দেখো, the band structure of impurity of extrinsic semiconductor is essentially same for intrinsic semiconductor. তার মানে কি, ইন্ট্রিনসিকে একটা ভ্যালেন্স এবং কন্ডাকশন থাকতো, ইন্ট্রিনসিকে মাঝখানে কোনো ইলেকট্রন থাকতো না, লেয়ার থাকতো না, এখানেও থাকবে না, সেটাই বলা হচ্ছে যে এটা একই ধরন। It is desirable to represent in some way the presence of impurity atom by impurity state. Impurity লেভেলটাকে দেখানোর জন্য দেখানো হচ্ছে। It is common to introduce into the forbidden band so-called donor or acceptable level. Impurity আছে এটা বোঝানোর জন্য আমরা এটা শো করি, বাট অ্যাকচুয়ালি ব্যান্ড স্ট্রাকচার ইজ সেম ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এবং সেখানেই বলা হয় যে আমরা বলবো যে এটা আসলে ট্রুলি থাকবে না। The distance between the donor level and the conduction band represent the energy is needed to transfer the extra electrons into the conduction band. The same is true for acceptor level and valence band, মানে ইলেকট্রন এবং হোলের জন্য। Introduction of this impurity level does not mean that the mobile electron or hole are found in the forbidden band. So forbidden band এ পাওয়া যাবে, আসলে তার না, স্ট্রাকচারটা ইন্ট্রিনসিক এর মতনই, এভাবেই গ্যাপটা থাকে, কিন্তু আসলে বোঝানো হচ্ছে যে ইলেকট্রন বা হোলগুলো অল্প এনার্জি পেলেই জাম্প করতে পারে, আর বোঝার সুবিধার্থে আমরা প্রেজেন্ট করি এভাবে মাঝখানে লাইন দিয়ে, সেটাই আমরা ফাইনালি বলতে চাচ্ছি যে এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন অনলি, আসলে স্ট্রাকচারটা নরমাল আগের মতনই থাকবে। The impurity states are only used as a convenient means to remind
the readers of the presence of extra electron or hole in the crystal. যেটা আমরা পুরো ক্লাসেই মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে কিছু ইলেকট্রন বা হোল আছে যারা লুজলি বাউন্ডেড, যারা অল্প এনার্জি পেলেই যারা মুভ করতে পারে। আচ্ছা, আমি টেম্পারেচারে যাব না, এই জায়গাটা শেষ করে দেব। So at 0 Kelvin, the excess electron of the donor impurities remain in close proximity to the impurity atom and do not contribute to the electric conduction. একদম শুরুতে যখন বলছে 0 কেলভিনে আছে, we express this fact by stating that all donor levels are filled. Donor level filled মানে এখন ইলেকট্রন জাম্প করে না। Increasing temperature, ফার্স্টে কি হবে, donor electron overcome the small potential barrier, যেটা বলছিলাম একটু আগে তোমার টানেলিং এর সময়, যে ওর ব্যারিয়ারটাই কিন্তু স্মল, ওর ব্যারিয়ারটা কি ছোট আছে, ওর অনেক 100 প্রায় 1/100 টাইমস, আর এক্সাইটেড ইনটু দ্য কন্ডাকশন ব্যান্ড, যে কারণে আমরা ফার্স্ট ইয়েটা পাই, ফার্স্ট জাম্পটা পাচ্ছি অল্প ব্যারিয়ারের কারণে। Thus the donor level are increasingly empty. Donor level ইলেকট্রনগুলো উপরে উঠে যাচ্ছে and the number of negative charge carrier in the conduction band increases exponentially. ইকুয়েশন অনুযায়ী নরমাল টেম্পারেচার যেভাবে একই রকম শো করবে, জাম্প করবে। Once all electrons have been excited from the donor level into the conduction band, any further temperature increase does not create additional electron, because আমাদের এখন একটা বড় ব্যারিয়ার চলে আসছে আবার, সেটা হচ্ছে ভ্যালেন্স থেকে কন্ডাকশনে যাওয়ার জন্য। Any versus Picards level of at still high temperature, intrinsic effect create additional electron depending on the amount of doping can outnumber the electron supply. কি বলতে চাচ্ছে তাহলে, যে ইনিশিয়ালি অল্প এনার্জি দিলে এখান থেকে জাম্প করবে, এরপর স্টপ করে যাবে, এরপর আবার আসবে। এখন ওরা বলছে একটা সময় এসে ইন্ট্রিনসিক কি এক্সট্রিনসিক কে ডমিনেট করবে কি করবে না, এটা ডিপেন্ড করছে কিসের উপর, তুমি টেম্পারেচারটা কত রাইজ করবে, 300 400 না 500। এট দ্য সেম টাইম এখানেও তো একটা লিমিটেশন আছে, তুমি বাড়াই গেলেই তার ইনফিনিটলি বাড়বে না। সো ডিপেন্ড করছে তুমি কি পরিমাণ ডোপিং করছো। যদি ডোপিং খুবই অল্প হয়, ডোপিং যত কম হবে, টেম্পারেচার যত বেশি তুলবা, ততই ইন্ট্রিনসিক বিহেভিয়ার এক্সট্রিনসিক বিহেভিয়ারকে ওভারকাম করে যাবে, ডোমিনেট করে যাবে। বোঝা যাচ্ছে? সো আমরা আজকে মেইনলি যেটা শিখলাম সেটা হচ্ছে ডোপিং করা হলে বেসিক্যালি কিছু লুজলি বাউন্ডেড ইলেকট্রন বা হোল কনসেপ্ট ক্লিয়ার হয়, ফলে আমরা অনেক লোয়ার টেম্পারেচারেও কিছু কন্ডাক্টিভিটি পাই। কিন্তু মাঝখানের একটা টেম্পারেচার থাকবে, ওই টেম্পারেচারও তুমি তাহলে এই টেম্পারেচারে কন্ডাক্টিভিটি পাবো, অবশ্যই পাবো, কারণ ফ্রি ইলেকট্রন তো পেয়ে গেছি অলরেডি আমরা, কিন্তু সেটা কনস্ট্যান্ট থাকবে, অনেক লোয়ার টেম্পারেচারে পাবো। কিন্তু হাই টেম্পারেচারে গেলে ইন্ট্রিনসিক আবার এক্সট্রিনসিক হয়ে যাবে, কন্ডাক্টিভিটিও বেড়ে যাবে, তো দুইটা ইলেকট্রন অ্যাড হয়ে গেছে। কিন্তু খেয়াল করো, এই ইলেকট্রন সংখ্যাটা ইউজুয়ালি কিন্তু অনেক বেশি না, ইলেকট্রন সংখ্যাটা ইউজুয়ালি অনেক বেশি না, কিন্তু এই ইলেকট্রনের সংখ্যাটা কম হলেও অনেক ইম্পর্টেন্ট। কারণ একটা সময় আমার কাছে ইলেকট্রনই ছিল না, আমি কন্ডাকশনই পেতাম না, সামান্য ইলেকট্রন হলেও আমি কন্ডাকশনটা পাওয়া শুরু করলাম। এটাই হচ্ছে এটার সিগনিফিকেন্ট ইন্টেন্সিটি। প্রয়োজনে তুমি ডোপিং বাড়াতে পারো, কিন্তু তোমার মেইন বিষয় হলো এই জায়গাটা এখন কন্ডাকশন পাইতা না, এখন তুমি লো টেম্পারেচারও কন্ডাকশন আনতে পারবা। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর তুমি কিন্তু লো টেম্পারেচারে কন্ডাক্টিভিটি পাচ্ছিলা না, সে কারণে আমাদের লোয়ার টেম্পারেচারে কন্ডাক্টিভিটির জন্য এই মাইনর ইলেকট্রন ক্যারিয়ার কনসেন্ট্রেশন খুবই ইম্পর্টেন্ট। হাই টেম্পারেচারে চলে গেলে মোস্ট অফ দ্য কেসে এই ডোপিং এর কোনো ইফেক্ট থাকবে না, কিন্তু মোস্ট অফ দ্য কেসে বিশেষ করে বেশি হাই টেম্পারেচারে চলে গেলে। তো লো টেম্পারেচারে এক্সট্রিনসিক এর এই যে লুজলি ইলেকট্রন গুলো, এগুলো কি মেটালিক বিহেভিয়ার শো করবে কিছুটা? মেটালিক বিহেভিয়ার মানে কি? মেটালিক মানে তো ওভারল্যাপিং, এখানে তো ওভারল্যাপিং এর সুযোগ নাই। মেটালিকের ফ্রি ইলেকট্রনের মতো আর কি। কেমন? মানে এরা তো স্যার কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। না না না, মেটালের মতো কোনোভাবেই বলতে পারি না। ফ্রি ইলেকট্রন তো সবার, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক কন্ডাকশন যখন হয় সবারই তো ফ্রি ইলেকট্রন, মেটালের সাথে বলার কোনো সুযোগ নাই। মেটাল মানে হলো থার্মাল এনার্জি লাগে না, ওর মেটালের সাথে রিলেশনের কোনো সুযোগ নাই, কারণ মেটাল মানে হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে এটা, কন্ডাকশন ব্যান্ড হচ্ছে এটা, ভ্যালেন্স ব্যান্ডে ফ্লো করতে করতে সে কন্ডাকশনে ঢুকে গেল। কিন্তু আমি যদি এখন ইন্ট্রিনসিকের কথা এক্সট্রিনসিকের কথা বলি, এক্সট্রিনসিকে আমরা বলছি যে এই জায়গাটায় ইলেকট্রন আছে, সে কিন্তু মেটালের মতো মুভ করতে করতে কন্ডাকশনে ঢুকতে পারবে না, তোমাকে এনার্জি দিয়েই ঢুকাইতে হবে। মেটালের সাথে কোনো রিলেশন নেই, মেটালের মতো বিহেভ সে করবে না। মেটালের ক্ষেত্রে সে কোনো থার্মাল এনার্জি ছাড়াই মুভ করতে করতে ভ্যালেন্স থেকে কন্ডাকশনে ঢুকে যায়, ওভারল্যাপিং। কিন্তু এখানে তুমি যতই অ্যাকসেপ্টর অ্যাড করো না কেন, সে কোনোদিনই মেটালের মতো মুভ করতে করতে কন্ডাকশনে ঢুকবে না, তোমাকে থার্মাল এনার্জি দিতেই হবে। সে সেমিকন্ডাক্টরের মতোই বিহেভিয়ার শো করবে, থার্মাল এনার্জি দিলেই সে উপর উঠতে পারবে, তবে ইন্ট্রিনসিকে যত লাগে তার চেয়ে কম। ক্লিয়ার? মেটালের রিলেশন আসছে না এখানে,
মেটালে থার্মাল এনার্জি নাই। মেটালিক বিহেভিয়ার মানে কিন্তু ফ্রি ইলেকট্রন, খালি ফ্রি ইলেকট্রন না, দুনিয়ার সব ইলেকট্রনে ফ্রি ইলেকট্রন যখন কন্ডাকশন হয়। কিন্তু মেটাল মানে হচ্ছে উইদাউট থার্মাল এনার্জি ইলেকট্রনস আর ফ্রিলি মুভিং ফ্রম ভ্যালেন্স টু কন্ডাকশন। কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, ইলেকট্রনটা থার্মাল এনার্জি দিয়ে তারপর উপরে নিয়ে যেতে হচ্ছে। আবার আরো একটা ডিফারেন্স আছে, মেটালের ফ্রি ইলেকট্রন গুলো বাউন্ডেড থাকে না, সে কন্ডাক্টিভিটি দেওয়া ছাড়া হালকা মানে র্যান্ডমলি এদিক ওদিক মুভ করে। কিন্তু এখানে ইন্ট্রিনসিক বলো আর এক্সট্রিনসিক বলো, এরা কিন্তু ওপেনলি মুভ করে না। আমরা যদি ছবিটা দেখি, দুটো কনসেপ্টই বললাম, একটা হচ্ছে এনার্জি ছাড়া ভ্যালেন্স থেকে কন্ডাকশনে যেতে পারবে না, এটা একটা ডিফারেন্স মেটালের সাথে। আর দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে মেটালের ক্ষেত্রে ওটা ফ্রি, একদম ফ্রিলি মুভ করে, কিন্তু ইলেকট্রন এখানে এক্সট্রিনসিকে তা না, সে একটা ওই অ্যাটমের সাথেই লোকালাইজড ক্লাউড হিসেবে থাকে। মেটাল হলে কিন্তু আমি একটা ক্লাউড দেখাতাম না, মেটাল হলে আমি সবগুলো, তোমরা দেখো জানো মেটালের ছবিগুলোতে সবগুলোতে ক্লাউড দেয়, আমার ইলেকট্রন কার পাশে বসে আছে কেউ জানে না। কিন্তু সেটাকে আমরা কন্ডাক্টিভিটি বলি না। কেন বলি না? কারণ স্পেসিফিক পজিটিভ এবং নেগেটিভ এন্ড ছাড়া ডিরেকশনাল ফ্লো হয় না, কিন্তু ইলেকট্রন কিন্তু র্যান্ডমলি ফ্লো করে মেটালে। কারণে ইলেকট্রন যদি 10টা অ্যাটমের জন্য 4টা ক্লাউডও থাকে, আমরা প্রত্যেকটা পাশে ক্লাউড ড্র করি মেটালে। মেটালের ছবিগুলো তোমরা জানো যে সবগুলোতে ক্লাউড ড্র করা হয়, আমরা ইলেকট্রন কার পাশে আছে আমরা জানি না, কিন্তু ডিরেকশনাল ফ্লো নাই, কন্ডাক্টিভিটি নেই। সো ইন দ্যাট সেন্স অলসো এটা মেটালের বিহেভিয়ার শো করে না, সে লোকালাইজড হয়ে এখানেই বসে থাকে। আর সেকেন্ড পার্থক্য হচ্ছে ও ভ্যালেন্স থেকে কন্ডাকশনে ঢুকতে হলে এনার্জি লাগবে, মেটালে কিছু লাগবে না। বুঝে গেছে? সো আমরা বলবো যে ইন্ট্রিনসিক extrinsic, high temperature extrinsic behave like intrinsic, but they are never like metal. মেটালিক বিহেভিয়ার আমরা আরেকভাবে বলতে পারতাম, যদি আমরা বলতাম যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে তোমার কন্ডাক্টিভিটি ড্রপ করছে, রাইট? আমরা জানি যে টেম্পারেচার বাড়ালে মেটালের কন্ডাক্টিভিটি ড্রপ করে, কিন্তু এখানে আমরা দেখতে পাই টেম্পারেচার বাড়ালে কন্ডাক্টিভিটি বাড়ছে। যদি কন্ডাক্টিভিটি ড্রপ করতো, এটা না সরি, কন্ডাক্টিভিটি আমি নেক্সট ক্লাসে পড়াবো। যদি কন্ডাক্টিভিটি আমরা ড্রপ করে যাই টেম্পারেচারের সাথে সাথে, তাহলে আমরা বলতাম বিহেভিয়ার ইজ মেটালিক। কিন্তু এখানে বিহেভিয়ার মেটালিক হবে না, কারণ যদিও মোবিলিটি ড্রপ করবে, বাট ক্যারিয়ার কনসেন্ট্রেশন কন্টিনিউয়াসলি বাড়ার কারণে কন্ডাক্টিভিটি বাড়বে। তো কন্ডাক্টিভিটি বিহেভিয়ার সেটাও মেটালিক হবে না, সেটাও কিন্তু আমাদের সেমিকন্ডাক্টর বিহেভিয়ার শো করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে আমরা নেক্সট ক্লাসে এক্সট্রিনসিকের আরেকটু ডিটেইল স্ট্রাকচার কিছু ছবি টবি দিয়ে এক্সপ্লেইন করে তোমাদের হয়তো ইফেক্টিভ মাসটা দেখাবো অথবা কন্ডাক্টিভিটি বিহেভিয়ারটা দেখাবো। স্যার রোল ফর অ্যাটেন্ডেন্স দিতে পারেনি, আমার জয়েন করতে 6 মিনিট দেরি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। স্যার আমি রোল 31, আমার 5 মিনিট। রোল 31, স্যার রোল 19, স্যার রোল 12, রোল 19 পরে জয়েন করেছি। আচ্ছা 12 কে দিয়েছি, রোল 19, রোল 19 তারপর আর তো আসছে পরে স্যার 31 দিয়েছেন। 31 দিয়েছি, 48 তো নাই। 48, 13/20, 13/29. Okay, thank you. Recording